নমস্কার। আবার উপস্থিত হয়ে গেছি আজকে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চেনা কবির ভালো লাগা কবিতায়। আজকে যার কবিতা আপনাদের কাছে নিয়ে উপস্থিত হয়েছি তিনি সোমা মুখোপাধ্যায়। ইদানিং যারা নতুন লেখার প্রচেষ্টায় মগ্ন, বা বলা যায় যে বাংলা কবিতার আগামী দিনে যারা ভবিষ্যৎ লেখিকা হিসেবে উঠে আসতে চায়, যারা সিরিয়াসলি কবিতা নিয়ে ভাবছে, সাহিত্য নিয়ে সাহিত্য চর্চার মধ্যে আছে, তাদের মধ্যে অন্যতম নাম সোমা মুখোপাধ্যায়। আপনারা অনেকেই চিনবেন যারা রেগুলার বিভিন্ন লিটল ম্যাগাজিন পড়েন, লিটল ম্যাগাজিনের খোঁজ নেন, তো সেখানে তা আপনারা সোমা মুখোপাধ্যায়ের কবিতা পাবেন। তো সোমা মুখোপাধ্যায়ের সঙ্গে আমার পরিচয় খুব বেশি দিন নয়। সোমা মুখোপাধ্যায়ের সঙ্গে আমার পরিচয় অতপথ সাহিত্য গোষ্ঠীতে যাতায়াতের মাধ্যমে। আর সাধনচন্দ্রের একটি সম্পাদনায়, আমরা সকলে সাধনদাই বলি, সাধনদার সম্পাদনায় অতপথ দীর্ঘদিন ধরে চলছে এবং সেখানে আরও অনেকেই গুণী লেখক লেখিকা কবিরা আছেন, সম্মিলিতভাবে একটি পত্রিকা করেন, খুবই সুন্দর পত্রিকা, পত্রিকার নাম অতপথ। সেই পত্রিকার ইদানিং সময়ে সহ সম্পাদকের দায়িত্ব পালন করছে সোমা। তো সেখানে প্রতি মাসে সাহিত্য সভা অনুষ্ঠিত হয় এবং সেই সাহিত্য সভাটাও একটু ব্যতিক্রমী সাহিত্য সভা, যেখানে কবিতা পড়ার পর সেই কবিতা আলোচনা হয়, অন্যান্যরা আলোচনা করেন। বলা যেতে পারে যে নতুন যারা লিখছেন তাদের কাছে একটা প্রেরণার জায়গা বা ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার একটা জায়গা ওই সাহিত্য সভা। আমি বেশ কিছু সাহিত্য সভায় সময় পেলে যাই, যদিও আমার বাড়ি থেকে এটা একটু দূরে হয়ে যায়, সবসময় কাজের চাপে পেরে উঠি না সবসময়, তবে মাঝে মধ্যেই ওদের এই সভায় আমি যাই এবং সেখানেই সোমার সাথে আলাপ। এবার পরবর্তীকালে গিয়ে দেখেছি যে সোমা হচ্ছে আমার পড়শি, একই পাড়াতে আমরা দুজনে থাকি, পাশাপাশি প্রায় বলা যায়। যাকে সেটা কোনো বিষয় না, সেটা পরবর্তীকালে জানতে পেরেছি এবং এইভাবেই পরিচিতি আস্তে 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 এগিয়েছে। সোমা কবিতা লিখছে খুব অল্প দিন, ম্যাক্সিমামই ওর যেটা আগের থেকে লেখে সেটা হচ্ছে গল্প, এবং এই গল্প লেখার জন্য বেশ কিছু ছোটোখাটো যে লিটল ম্যাগাজিনগুলো বা বিভিন্ন যে প্রতিযোগিতাগুলো হয়, সেই প্রতিযোগিতাগুলো তো অনেক জায়গায় ও পুরস্কারও পেয়েছে। ওর জন্ম কলকাতায় এবং ছোটবেলা থেকেই একটা সাংস্কৃতিক পরিবেশের মধ্যে বড় হয়েছে এবং ওর জীবনের অনুপ্রেরণা হচ্ছে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা, আর সেটাকে অবলম্বন করেই ওর এগিয়ে চলা, এবং বাংলা নিয়ে স্নাতকোত্তর পড়াশোনাও করেছে। সব থেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে যে যে এই যে সাহিত্য নিয়ে চর্চা, সেটা বেশ কিছুদিন ওর স্তব্ধ ছিল, আটকে ছিল, বিবাহজনিত সন্তানজনিত যা হয় আমাদের। তারপর সেখান থেকে আলটিমেটলি ও বেরোতে পেরেছে এবং বেরিয়ে শুধু গল্প লেখা, কবিতা লেখা নয়, নাটকও করতে ভালোবাসে এবং দুটি নাট্যগোষ্ঠীতে, একটি মেঘদূত এবং আরেকটি ইদানিং, এই নাট্যগোষ্ঠীতে ও রীতিমতো রেগুলার অভিনয় করে চলেছে। তো স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে সামগ্রিকভাবে শিল্প সাহিত্যের সাথে যুক্ত একটি ব্যক্তিত্ব। সেই ব্যক্তিত্বের কবিতা আমার কাছে, আমার দৃষ্টিতে সেই কবিতা আমি পাঠ করব এবং আমার ওর কবিতা পাঠ করে যে অনুভূতি, এটা একেবারেই আমার নিজস্ব একান্ত অনুভূতি, কবির সঙ্গেও নাও মিলতে পারে, কারোর সঙ্গে নাও মিলতে পারে, স্বতন্ত্র। সেই অনুভূতি আমি আপনাদের কাছে শেয়ার করব। সবার আগে যারা অনুষ্ঠানে এসছেন তাদের সকলকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি এবং অনুরোধ করবো যে আপনারা এই অনুষ্ঠানটিকে শেয়ার করবেন। আমি বারবার প্রতিদিন বলি, শেয়ার করার মধ্যে দিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে এই কবির পরিচিতি, কবিতার গুলো সেগুলো পৌঁছয় মানুষের কাছে, বিভিন্ন বন্ধু থেকে আরেকটা বন্ধু সার্কেল, এই অন্তর্জাল যে সিস্টেম, সেই অন্তর্জাল ব্যবস্থার মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছয়। ফলে যারা কবিতাকে ভালোবাসেন তারা এটা করবেন, এই আশা রেখে আমি অনুষ্ঠান শুরু করছি। সোমার কবিতায় আমি যাব।
সবাই অনেক কবিতা ইতিমধ্যেই লিখেছেন। সে লেখার মধ্যে বারবার বিভিন্ন দিকের কবিতা আছে, তবে কোথাও যেন একটা মুক্তির বাসনা, কোথাও যেন একটা নতুন করে বেঁচে ওঠার কোনো কিছুর একটা ডেস্টিনেশনের খোঁজ, সেইটা ওর কবিতার মধ্যে আছে। কখনো নরম বৃষ্টি, কখনো নদী, কখনো আলো, কখনো পাখি, এর রূপান্তরের মধ্যে দিয়ে ওই জার্নিটাকে, কবিতার জার্নিটাকে দেখে, এবং সেইভাবেই ওর কবিতার আমাদের চলনটা আমরা দেখতে পাই। বক্তব্যের যে বিন্যাস, সেই বিন্যাসও একটা মুক্তিকামী কথা। সবসময় একটা হতাশা, যেমন হতাশার মধ্যে থেকেই একটা যেন আলোর ছোট্ট রেখা কবিতার মধ্যেগুলো আছে, বেঁচে থাকার কথা। খুব দুর্দান্তভাবে সেইগুলো বারবার ফিরে ফিরে আসে। আমরা প্রথমে একটা কবিতা পড়ি, যে কবিতাটি খুব সাধারণ বিষয় কিন্তু খুব অসামান্য হয়ে উঠেছে ওর কবিতা বলার ভঙ্গিতে, ওর মেসেজটা দেওয়ার ভঙ্গিতে। খুব অসাধারণ একটা বয়ঃসন্ধির কবিতা, যেখানে পা হড়কে যাওয়ার ভয় থাকে প্রত্যেকেরই। সেই পা হড়কে যাওয়া থেকে টেনে নিয়ে এসছেন। আসুন আমরা কবিতাটা পড়ি, তাহলে বুঝতে পারবেন কবিতাটি কত সুন্দর একটি কবিতা। কবিতার নাম হচ্ছে সাইরেন। কিশোরীকে অন্ধকার ডেকেছিল একদিন, বুকে বেজেছিল সাইরেন, ছুটে পালিয়ে এসেছিল। মা বলেছিল অন্ধকার এড়িয়ে আলোর পথে হাঁটতে। আলো মানেই কি অন্ধকার থেকে মুক্তি? তবে যে আলোর রোশনাই জ্বালিয়ে আগুনকে সাক্ষী রেখে প্রতিশ্রুতি, স্বপ্নের উড়ান। তবুও জীবন মানে গভীর আধার, বুকে সাইরেন। একটা সাইরেন, সেটা কিভাবে অনুরণিত হলো ওর বুকে? সাইরেন মানে একটা বিপদ সংকেত হিসেবেই আমরা জানি, একটা বিপদ সংকেত হিসেবেই আমরা জানি সাইরেনটিকে। তো সেই সাইরেনটি তার বুকে বেজেছিল অন্ধকার দেখে। একটা মর্মভেদী অভিজ্ঞতা বা স্বপ্নের কবিতা বলা যায়, যে মর্মভেদী স্বপ্নের কবিতা, যেখানে কবি আলোকেই চ্যালেঞ্জ জানালেন পরে পংক্তিতে এসে। প্রথমে বললেন অন্ধকার তাকে ডেকেছিল, যেখানে তার বিপদ সংকেত ছিল। সাইরেন দিয়ে যে কবিতার বুকে বেজেছিল সাইরেন। আমরা অনেক অ্যাম্বুলেন্স ছুটিয়ে দিয়ে দেখি আর্ত মানুষকে নিয়ে শুশ্রূষার জন্য, সেই সাইরেন তার বুকে বেজেছিল। তো সাইরেনটা বুকে বাজার পর সে ছুটে তার মার কাছে আসতে। মা বলেছিল সবসময় অন্ধকারকে এড়িয়ে আলোর দিকেই হাঁটিস। এইখানে কবি এসে আলোকে চ্যালেঞ্জ করলেন যে আলোই যদি সবকিছু ঠিক হয়, তাহলে এই যে ঘটা করে বিবাহ দেওয়া আলোর মধ্যে, আলোর রোশনাই জেলে, লোকজন জেলে এবং আগুনকে সাক্ষী রেখে, এবং আমরা যারা ম্যাক্সিমাম যারা হিন্দু ধর্মে বা হিন্দু সংস্কৃতিতে যারা বিশ্বাস করি, আগুনকে সাক্ষী রাখাটাকে একটা দারুণ, সব থেকে বড় মানে প্রধান সাক্ষী হিসেবে মানা হয়। অগ্নি সাক্ষী করে বউ বিয়ে করা, স্বামী স্ত্রী এক জায়গায় হওয়া, তাকে চ্যালেঞ্জ করলেন কবি। তাই যদি হয়, আগুনকে সাক্ষী রেখে, রোশনাইকে সামনে রেখেও এত দুঃখ, এত অত্যাচার, এত যে স্বপ্নের রানটা কেটে যায়। সবার সমস্ত বিবাহ, সমস্ত মিলন তো সুখের হয় না, বিচ্ছেদ হয়, দুঃখের হয়, মর্মবেদনার হয়। কত মহিলারা লাঞ্ছিত, অত্যাচারিত হয় শুধুমাত্র গৃহের যে গার্হস্থ যে হিংসা, সেই গার্হস্থ হিংসার মধ্যে দিয়ে সমস্ত স্বপ্নগুলো চুরমার হয়ে যায়। শ্বশুর শাশুড়ি, ভাসুর ঘোমটা দিয়ে বেরোতে হবে, শ্বশুর শাশুড়ি তারা বলে দেবে কি করবে, নাহলে তাদের বাড়ির সব কি জানে আচার ঐতিহ্য সব ভেঙে যাবে। নিজের মেয়ের বেলায় সেই বাধাগুলো থাকে না।
ছেলে ছেলের বউ যদি রাত্রি 11টায় বাড়ি থেকে সিনেমা থেকে বাড়ি ফিরে, তাহলে ঘর একেবারে সারা বাড়ি অন্ধকার হয়ে যাবে। কিন্তু নিজের মেয়ে জামাই যদি রেখে এসে, তাহলে মায়ের মুখে হাসি থাকে। অদ্ভুত আমাদের সমাজ। বউ সবসময় পরের মেয়েই থেকে যায়। এই যে যন্ত্রণার কথাটা খুব সুন্দরভাবে এই কবিতায় তুলে এনেছে। এটা একটা নারীবাদী কবিতা, এবং সাইরেনটা দুটোর মধ্যেই বাজছে, সুখেও বাজে, দুঃখেও বাজছে। খুব সুন্দর একটি কবিতা, যেটা আমাদের সোমা উপহার দিয়েছে। এই সাইরেন কবিতার মধ্যে দিয়ে আমাদের জার্নি, কবিতার জার্নি আমরা শুরু করলাম। দ্বিতীয় একটি সুন্দর কবিতা আমরা পড়ব সোমার, সেটি হচ্ছে অনন্ত উঠোন। শহরে খুব গরম, লক্ষ লক্ষ আগুনে দগ্ধ চারিধার। কেউ কি আছো? ঢাকতে পারো মেঘে আকাশ, বুনতে পারো ভালোবাসার চারা। অঝোর ধারায় ধুয়ে দেবে তাপ, অঝোর ধারায় ধুয়ে যাবে তাপ, স্নান করবে বিভাজনের এরা ওরা। খুব চমৎকার একটি কবিতা, একটা সুন্দর মেসেজ আছে কবিতাটায়, যা অনেকেই বলতে পারছেন না। একটু মানে পর্দার আড়ালে রাখা কবিতা, একটা সামনে আছে আর একটা পেছনে মূল কথাটা বলা আছে। এবং বৃষ্টির যে কামনা করেছেন, এবং সমাজের আজকের যে দুরবস্থা, সেই দুরবস্থাতেই কবির কলম এই কবিতার মধ্যে দিয়ে গর্জে উঠেছে। এবং তিনি বলছেন, ডাকছেন কাউকে, কেউ কি আছো? বেগে ডেকে দিতে পারবে? এই দুঃসহ গরম, দুঃসহ যে অবস্থা, অর্থাৎ সমাজের যে একটা পঙ্কিল অবস্থা চলছে, সেটাকে কেউ ডাকতে পারবে? কেউ বৃষ্টি দিয়ে তার তাপটাকে নামিয়ে দিতে পারবে? এবং বলেছে কত সুন্দর করে, ঢাকতে পারো মেঘের আকাশ, বুনতে পারো ভালোবাসার চারা। যেখানে এত হিংসা, এত দেশ, এত পরশ্রী কাতরতা, ঠিক সেইখানে দাঁড়িয়ে বুনতে পারো চারা গাছ। অঝোর ধারায় ধুয়ে যাবে তাপ যে বৃষ্টিতে। এবং শেষ লাইনটা অসম্ভব সুন্দর, যে অনেকেই উচ্চারণ করতে পারছেন না, বিভাজনের এরা ওরা। এখন এই বিভাজন কি? ভেদাভেদহীন। তাহলে কবি একটা যে সভ্যতা চলছে তার থেকে একটা বিপরীত সভ্যতা চাইছেন, আরো উন্নত সভ্যতা চাইছেন, ভেদাভেদহীন। এই ভেদাভেদটা আপনি বর্ণ, লিঙ্গ, জাতি, শ্রেণী, সব দিক থেকেই এটাকে আপনি বিচার্য করতে পারবেন। যেখানেই আপনি এটাকে দেখবেন না কেন, সেটাই জলের মতো সেই আকারটা কবিতাটা সেই জায়গাটায় নেবে। খুব সুন্দর কবিতা। বিভাজনের বিরুদ্ধে আজকের যে আমরা ওরা, এরা ওরা, হ্যাঁ, এই যে চলে সমস্ত কিছুতেই, ও খারাপ আমি ভালো, এই যে বিভাজন, আমি খুব ছোট কথায় বললাম, সেই জায়গা থেকে এটা বেরিয়ে আসা একটা কবিতা, খুবই সুন্দর। 3 নম্বর যে কবিতাটি পড়বো, সেই কবিতাটা একটি বিরহের কবিতা। দেখুন সোমার মধ্যে বিরহের কিভাবে বেজে ওঠে, বিরহের কলতান কেমন হয়। কবিতার নাম উর্মিলা আখ্যান। আমার ভিতর ঘরে বাস করে এক প্রচ্ছন্ন উর্মিলা আখ্যান। বিরহের জ্বালাগুলো মাঝে মাঝে দাবানল হয়ে অনায়াসে পুড়িয়ে দেয় আমার আশা বীজগুলোকে। অপেক্ষার প্রহরগুলো বড় দীর্ঘ মনে হয়। হঠাৎ এক চৈত্রের দুপুরে মেঘমন্দ হিমেল বাতাসে উঠোনে গিয়ে দাঁড়াই। দেখি অবিরাম বৃষ্টিতে ভিজে যাচ্ছে আমার দাবানলে পুড়ে যাওয়া শরীর, ভিজে যাচ্ছে আমার উতলা মন, ভিজে যাচ্ছে আমার ইহকাল, আমার পরকাল। যে কবিতা একদম বলার প্রথম থেকে যে শুরু করেছিলাম, যে একটা আশাবাদের কথা ওর কবিতায় সবসময় থাকে, এখানেও সেই আশাবাদের কথাটা বিরহের মধ্যে দিয়েও আছে। এবং খুব সুন্দরভাবে প্রথম দুটো লাইনই খুব সুন্দর। আমার ভিতর ঘরে বাস করে এক প্রচ্ছন্ন উর্মিলা আখ্যান। খুব সুন্দর একটা শক্তপোক্ত কবিতার যে লাইন, সেই লাইন থেকে শুরু হয়েছে এটা, যে আমার ভিতর ঘরে বাস করে এক উর্মিলা আখ্যান। মানে এই লাইন দুটো পড়েই আমি কবিতাটাকে আজকে পড়বো বলে সিলেক্ট করে নিয়েছিলাম। মহাকাব্যের উপমা দিয়ে উর্মিলা, আমি আর বিস্তারিত ব্যাখ্যায় যাবো না, লক্ষণের বউ উর্মিলা
তার কি দশা হয়েছিল, তার যে দুঃখের জীবনের কথা, স্বামী তাকে ছেড়ে চলে গেছিল দাদারকে দেখতে গিয়ে, 14 বছর বনবাস, উর্মিলাকে সঙ্গে নিয়ে যায়নি, রাম সীতাকে নিয়ে গেছিল, লক্ষণ উর্মিলাকে নিয়ে যায়নি, তার যে দীর্ঘ বিরহ, সেই দীর্ঘ বিরহের আখ্যান, এবং তার যে দীর্ঘ সময় 14 বছর, তাকে 1400 বছর মনে হয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ একটা চৈত্রের কালবৈশাখী ঝড়, খুব সিম্বলিক ভাবে এটা এলো, কালবৈশাখীর একটা ঝড় তাকে উথাল পাতাল করে দিচ্ছে। সেই সময় একটা খুশির মনোভাব নিয়ে সেই উঠোনে একটা উন্মুক্ত প্রাঙ্গণে, ঘরের ঘেরাটপ থেকে বেরিয়ে একটা উন্মুক্ত প্রাঙ্গণে গিয়ে দাঁড়াচ্ছে, এবং সে অকুল বৃষ্টিতে ভিজে যাচ্ছে, তার সমস্ত তাপ, তার সমস্ত দ্রোহ, তার সমস্ত যন্ত্রণা ধুয়ে যাচ্ছে সেই বৃষ্টির মধ্যে দিয়ে। আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হয় যে এই কালবৈশাখীর ঝড় কি প্রেম? এই কালবৈশাখীর ঝড় কি হঠাৎ করে চলে আসা কোনো ভালো লাগার অনুরাগ? জানি না, যে যেভাবে পারবেন সে সেভাবেই ব্যাখ্যা করতে পারেন, বা অপেক্ষা করতে করতে হঠাৎ পাওয়া হলুদ খামে কোনো চিঠি, তারই চিঠি, যার অপেক্ষায় বসে থাকা, যে রকম ভাবে ব্যাখ্যা করবেন, আসল হলো যে তার উর্মিলা আখ্যান, সেই উর্মিলা আখ্যানের আহ, শেষ পর্বে এসে সে চৈত্রের আকাশ, কালবৈশাখী বলছে, একটা একটা শেষ কথায় যেন একটা একটা শান্তি, একটা একটা শান্তি সস্থানের কথা এই কবিতাটার মধ্যে আছে। ছোঁয়া, পরের কবিতা ছোঁয়া। আপনার সাথে মিল আমার সবটুকু জুড়ে, সন্তান, পরিবার আলাদাভাবে হয়তো নেই। আমাদের এই গাছটাতে একটা নীল পাখি এসেছে, অনেক পাখি আসে, হঠাৎ দেখছি একটা কাক বাসা বেঁধেছে, বসে আছে বাসায়। আমি এখন উপুর হয়ে শুয়ে অকারণে পেতে চাইছি আপনার হাতের কোমল ছোঁয়া আমার পিঠে। খুব সুন্দর রোমান্টিক একটা চলনে কবিতার মধ্যে অনেক না বলা কথা আছে, অনেক না বলা লাইন আছে। আপনি যখন যেদিকে খুশি সেভাবে যেতে পারেন, এবং অনেকের কাছে একটু দুরূহ মনে হতে পারে যে কবি বোধহয় সব পুরোটা আমার কাছে পাঞ্জল করে দিলেন না, পর্দাটা সম্পূর্ণ খুললেন না, পর্দার মধ্যে কিছু কিছু ফাঁক থেকে গেল, যেখান থেকে সহজেই আপনার আপনার গন্তব্য যে কোনো ফাঁক থেকে যে কোনো দিকে যেতে পারেন। একটা অনুভব চিত্রের কথা এখানে আছে, এবং তার সঙ্গে মানে দুঃখ গাঁথার কথাটাও একটা বলছি। তার একটা উপুর হয়ে শুয়ে থাকাটা একটা সিম্বলিক দুঃখের, মেয়েরা উপুর হয়ে কাঁদে, বা সবসময় যে উপুর হয়ে কাঁদে তাও আমি বললাম, উপুর হয়ে বইও পড়ে, অনেককে দেখেছি উপুর হয়ে বই পড়ে বুকের সামনে বইটা রেখে, অর্থাৎ কাঁদা বা বই পড়া দুটোই হতে পারে। কিন্তু এখানে এরা বলছেন যে আপনার সাথে আমার সবকিছুতে মিল আছে, আবার সন্তান এবং পরিবার, এটা তার স্বামী হতে পারে, আবার তার কেউ অভিষ্ট, কেউ আদর্শগতভাবে কেউ হতে পারে, আলাদাভাবে হয়তো নেই। তিনি বলেছেন যে আলাদাভাবে হয়তো স্বামী সন্তান ছাড়া আলাদা কিছু ভাবে হয়তো কিছু নেই, আবার হয়তো ভাবে আছে। এবার মোর সিগনিফিকেন্ট যে জায়গাটা, যেখানে এই এই গল্পের চাবিকাঠিটা আছে, সেটা এই গাছটাতে একটা নীল পাখি এসেছে। নীল পাখি একটা একটা লোভ, একটা প্রলোভন, বা কিছুটা নীল রংটা একটা নিষিদ্ধ রং, নিষিদ্ধতার কথা বলে নীল। তো সেই নিষিদ্ধতার কিছু সংকেত আছে, এরকম অনেকেই আছে। ভাই বলছেন বাইরের জানলায় কিন্তু অনেক নিষিদ্ধ এই ইশারা, বা নিষিদ্ধ কিছু কথা, নিষিদ্ধ কিছু ডাক আসে। তারা হয়তো দেখতে সুন্দর, নীল পাখি সুন্দর পাখি, কিন্তু একটি কাক হয়তো কুৎসিত, সে উপকারী। কোনো নীল পাখির থেকে কাক অনেক বেশি উপকারী, সে কিন্তু বাসা বেঁধেছে। এইটা হচ্ছে সিগনিফিকেন্ট কবিতা। একটা নীল পাখি আসে, অনেক পাখি আসে, বলে দিচ্ছ এটাকে একটা নীল পাখিকে তার মধ্যে রাখেনি। নীল পাখি আসার পরের লাইনটাই হচ্ছে অনেক পাখি আসে, অর্থাৎ সেটাকে একটা সার্বজনীন করে দেওয়া, সেটাকে একক গুরুত্বে না রেখে সেটাকে বহুদায় বিভক্ত করে দেওয়া, যে এরকম আরো অনেকেই আসে, কিন্তু একটি মাত্র কাক সে বাসা বেঁধেছে। ঠিক এই বাসা বাঁধা দেখেই আমার মনে হচ্ছে যে আমার এই উপুর হয়ে শুয়ে থাকায় আমি চাই আপনার, আমার পিঠে আপনার কোমল হাতের একটা স্পর্শ। কি, কার স্পর্শ? বন্ধুর হতে পারে, স্বামীর হতে পারে, প্রেমিকের হতে পারে, হাজবেন্ড, এই বাবার হতে পারে, ঈশ্বরেরও হতে পারে। কে কিভাবে নেবেন, কিভাবে নেবেন, আমি বললাম যে এইটা যে একটা ছোঁয়া, একটা স্পর্শ, যেটা কবিতার নামটাও দিয়েছে ছোঁয়া, স্পর্শ। একটা ছোঁয়াই সবকিছু বদলে দিতে পারে, একটা ম্যাজিক ঘটিয়ে দিতে পারে।
একটা স্পর্শমণির কথা যেন বলছে, অমৃত স্পর্শের কথা বলছে। এইভাবে কবিতাটা শেষ করেছে। খুব সুন্দর কবিতাটা, আমার তো খুবই ভালো লেগেছে। আশা করবো আপনাদেরও নিশ্চয়ই এটা ভালো লেগেছে, বা যতটা দুরূহতা ছিল কিছুটা কাটিয়ে দেওয়ার আমি চেষ্টা করেছি আমার মতো করে। পরের কবিতায় যাব। পরের কবিতায় হচ্ছে আবার একটি নীল নিয়ে কথা। নীল রংটা মনে হয় সবার খুব প্রিয়। মাঝে মধ্যেই বিভিন্ন কবিতায় আমি দেখেছি, অনেকগুলো কবিতা পড়তে গিয়েই তো আমি দেখলাম যে নীল শব্দটা, নীল রংটা বারবার আসছে, এখানেও এসছে। কবিতার নাম নীল খাম। অসংখ্য নক্ষত্র মাঝে ধ্রুবতারা তুমি, ফেলেছ গভীর প্রশ্বাস আকাশে বাতাসে। মৎস্যকন্যা আমি, তবু অবুঝ সন্ধ্যায় আখণ্ড বাতাস ভরে রাখি নীল খামে। খুব ছোট্ট একটি কবিতা, কিন্তু এই কবিতাটির মধ্যে অনেক কথা, যত ছোট হয় তার মধ্যে অনেক কথা বলা যায়, অনেক কিছু লুকিয়ে থাকে। একটা রোমান্টিক চলন, সেই রোমান্টিক চলনের মধ্যেই আছে, এবং এটা একটা কল্পচিত্রের মধ্যে দিয়েই, একটা পুরোটাই একটা ফ্যান্টাসি, একটা কল্পচিত্র আছে এর মধ্যে। দেখুন, প্রথমটা যেমন ধ্রুবতারা, তাকে কাউকে একটা ইন্ডিকেট করছে, যাকে সেটা প্রেমিক। আমি বারবার বলি, প্রেমিক ইজিক্যাল টু আমার কাছে ঈশ্বর, ইজিক্যাল টু আমার কাছে বাবা, ইজিক্যাল টু আমার কাছে বন্ধু। তো এই সমস্ত ইজিক্যাল টু দিয়ে সে একটি ধ্রুবতারা, একটা একক পথ দেখানোর প্রতিকৃত। কোথায়? একটা বিশাল, যার অনন্ত নেই, আদি অনন্ত, অনন্তহীন, ইনডিফিনাইট, ইনফিনিটি, মহাকাশ, সেখানে সে পথ দেখাচ্ছে। এতটাই গুরুত্বপূর্ণ। এবং এইবার ফ্যান্টাসিতে চলে এলো, মৎস্যকন্যা। আমি মৎস্যকন্যা হয়ে গেলাম। মৎস্যকন্যা কোথায়? আমি ঘুরে রাখ, কোথায়? মৎস্যকন্যারা সমুদ্রে থাকে, সমুদ্র থেকে উঠে আসে মৎস্যকন্যারা। সেই মৎস্যকন্যারা, সেটাও একটা নীল, আকাশ নীল, সমুদ্র নীল, মৎস্যকন্যা, ধ্রুবতারা। একটা খুব সুন্দর কথা আছে, ফেলছ গভীর প্রশ্বাস। প্রশ্বাস জীবনের, জীবনের প্রতীক। আকাশে বাতাসে সেই ধ্রুবতারা জীবন ছড়িয়ে দিচ্ছে। সেই জীবনের মধ্যেও, সেই প্রশ্বাসের মধ্যেও কোনো বার্তা আছে। তাই সে আকণ্ঠ, আকণ্ঠ মানে গলা পর্যন্ত একেবারে, সেই আকণ্ঠ সেও ভরে রাখছে একটা নীল খামে। এখন এই নীল খামে ভরতে গিয়ে সে নীলকণ্ঠ হয়ে যাচ্ছে কিনা, বা নীলকণ্ঠী হয়ে যাচ্ছে কিনা, নীলকণ্ঠী মৎস্যকন্যা হয়ে যাচ্ছে কিনা, একথা বলা নেই। কিন্তু নীল নীল নীল, তিনটে নীলের শাড়ি, নীল আকাশ, নীল সমুদ্র এবং নীল খাম, এই তিনটে মিলিয়ে এই কবিতাটি একটা খুব সুন্দর। এবং এই নীল রংটা বারবার ব্যবহার করা হচ্ছে, যেমন একটা বড় এও আছে, তেমনি একটা উৎসাহ, মানে একটা নিষিদ্ধতার কথা আমি যেটা বলেছিলাম ব্লু রঙের মধ্যে দিয়ে, নিষিদ্ধতার কথাটাও কিন্তু খুব এসেছে আর কি এটার মধ্যে। রংটা, এই ক্যানভাসে এই রংটা আছে। আমি যেটা বলি যে কবিদের একটা থাকেই মায়ের প্রতি, দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা থাকে, সেই ধরনের একটি কবিতা, মাকে শ্রদ্ধা জানিয়ে কবিতা। খুব সোজা সরল কবিতা, মেসেজটাও খুব সোজা সরল, কিন্তু খুব সুন্দর কবিতা, খুব সোজা ভাবে বলা। একদিন গাছ হয়ে যায় কবিতার নাম। মানুষের সঙ্গে গাছের সম্পর্ক নিবিড়। কোনো কোনো মানুষকে দিনে দিনে গাছ হতে দেখেছি। সব মায়েরাই একদিন গাছ হয়ে যায়। পায়ের নিচ থেকে শিকড়গুলো ছড়িয়ে পড়ে ঘর গেরস্তালির গভীর থেকে গভীরে। মাথার চুলগুলো কচি সবুজ পাতা হয়ে অবিরাম ছড়িয়ে দেয় স্নেহ, মমতা, ভালোবাসা। আর হাত দুটো গাছের ডালের মতো আসলে আগলে রাখে সম্পর্কগুলোকে। আজ বুঝি সব মায়েদের গাছ হতে হয়। প্রথম লাইনটা শুরু করেছিল, তাতে আপনি প্রথম স্ট্যান্ডার্ডটায় মানুষের সঙ্গে গাছের সম্পর্ক, এখানে আপনি অনেককেই কল্পনা করতে পারেন, যার কাছে আপনি আশ্রয় পান,
সমাজের অনেক আইকন আছে তাদের কাছে, আবার নিজের পরিচিত সেলিব্রিটি জগতের বাইরেও নিজের যে ব্যবহারিক জগৎ সেখানেও। তারপরে লাইনে গিয়ে নির্দিষ্ট করলেন পরের স্ট্যান্ডারে গিয়ে মার কথা। মার কথা সবার সকলের কাছে এটা খুব একটা একটা প্রচন্ড আবেগপূর্ণ বিষয়। মা খুব সুন্দর গাছের সাথে তুলনা করেছেন, এবং শেষ অব্দি যে মেসেজটা দিয়েছেন যে সব মাকেই বোধহয় এই ধরনের একই হতে হয়, একই গাছ হতে হয়। মহিরুহর সাথে তুলনা, এবং সার্বজনীনভাবে এই মেসেজটা দিয়েছেন সব মাকেই গাছ হতে হয়। মহিরুও জানে তার শিকড় কতদূর প্রসারিত করবে এবং কতটা সে ছায়া দেবে, কতটা সে আগলে রাখবে। খুব সুন্দর কবিতা, সোজাভাবে বলা, কিন্তু মেসেজটি খুবই সুন্দর। এরপরের আমরা যে কবিতায় যাব, এর মধ্যে দেখে নিই আরো অনেকেই এখানে এসেছেন। অনেকেই এখানে অনেক বড় কবিরা আছেন, তারাও বিভিন্ন রিপ্লাই দিচ্ছেন, ভাল লাগছে আমারও। পরের কবিতা হচ্ছে ভেসে এলো ঐক্যতা। খুব সুন্দর কবিতা, এটা আগেই আমি বলে নিচ্ছি, খুব সুন্দর কবিতা। কখনো কখনো সোজা সোজা কথাগুলো ভালো লাগে। কবিতা মানেই যে তাকে ব্যঞ্জনা দিয়ে খুব বেশি দুরূহ করে দিতে হবে সবসময়, সে কবিতাও হয়তো ভালো, ওজন আছে অনেক, অনেক আগামীর কথা বলে। আবার এই কিছু কবিতা আছে সোজা সাপটা করে মানুষ বুঝতে পারলে তাদের ভালো লাগে। সেই ভালো লাগার রেস থেকে বলছি, ভেসে এলো ঐক্যতা। হলুদ পাখির ডানায় ছিল গন্ধকের গন্ধ, ওপার থেকে ভেসে আসছিল ঐক্যতান। পলাশ কাকা কৃষ্ণচূড়ায় রাঙানো ভোর জানায় আজ 21। বিভাজিত ছবি দেশের বুক জুড়ে একই বিভাজিত। হাতের লেখাটা একটু সমস্যা হয়ে গেছে, আমি প্রথম থেকে কবিতাটা আবার পড়ছি। হলুদ পাখির ডানায় ছিল গন্ধকের গন্ধ, ওপার থেকে ভেসে আসছিল ঐক্যতান। পলাশ কৃষ্ণচূড়ায় রাঙানো ভোর জানায় আজ 21। বিভাজিত ছবি দেশের বুক জুড়ে, বিভাজিত দুটি দেশের বুক জুড়ে একই ছবি। মনে হয় যদি পাখি হতে পারি, অথবা সোনালি রোদ, কিংবা দক্ষিণা বাতাস, তবে থাকবে না ওই কাঁটা তার, এপার ওপার সব একাকার। আমি এই কবিতাটা নির্বাচন করেছি এই জন্য যে দেশ ভাগের বিরুদ্ধে, দেশ ভাগের যন্ত্রণা সবার মধ্যেই আছে, যারা ওপার থেকে এসছেন তাদের মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। আমি ওপার বাংলা থেকে আসিনি, আমার পূর্বপুরুষ ওপার বাংলা, তাও দেশ ভাগটাকে আমি ব্যক্তিগতভাবে কখনোই আমার ভালো লাগার বিষয় না। দেশ ভাগ আমাকেও যন্ত্রণা দেয়, একজন বাঙালি হিসেবে আমি যন্ত্রণা পাই, একজন ভারতীয় হিসেবে আমি যন্ত্রণা পাই দেশ ভাগ। যাই হোক, আমার 21-এর প্রতি এই শ্রদ্ধা, ভাষার প্রতি এই শ্রদ্ধা, এইটাই মূল উপযোগ্য। খুব ভালো লেগেছে 21, যে 21 আছে, যে পলাশ কৃষ্ণচূড়ায় রাঙানো ভোর জানায় আজ 21। বিভাজিত দুটি দেশের বুক জুড়ে একই ছবি। দুটো দেশ, এপার বাংলা ওপার বাংলা, দুটো বাংলাতেই একই ছবি। এবং তারপরে কবির যে কল্পনা, সেটা হচ্ছে যে পাখি হতে পারা, সোনালী রোদ হতে পারা, তাহলে সীমান্তের কাঁটাতারটার বিরুদ্ধেই কথা। আমার যেটা ভালো লেগেছে সেখানে হচ্ছে যে হলুদ পাখির ডানায় ছিল গন্ধকের গন্ধ। খুব সুন্দর, শুরুটা দারুণ। গন্ধক আপনারা জানেন যে একটা ওষুধের কাজ করে। সালফার দিয়ে প্রচুর ড্রাগ তৈরি, ওষুধ তৈরি হয়। এবং কোন ওষুধের কথা বলছেন, কোন ডানায় গন্ধকের গন্ধ? তাহলে এই দেশ ভাগ, এই যে জাতিভেদ ভাষাভেদের যে লড়াই, তাকে সরানোর উপশম গন্ধকের গন্ধ। খুব ভালো লেগেছে এই জায়গায়, এই যে এই লাইনটা খুব ভালো, যে হলুদ ডানায় ছিল গন্ধক। অন্য অনেক কিছু গন্ধ বলা যেত, গন্ধকের গন্ধ বলায় আমার এটা খুব সুন্দর লেগে। গন্ধক একটা রোগের উপশমের একটা জায়গা, খুব খুব পাওয়ারফুল একটা বিষয় সালফার, সেইটা কাজ করছে। এবং আমার মনে হয়েছে এটা যে এই জাতিবিদ্বেষ বা এই যে আমাদের একটা ধর্ম জাতির মধ্যে দিয়ে ধর্মকে কেন্দ্র করে দুটো দেশের ভাগ হয়ে গেল, ভাষাটা ভাগ হয়নি, কিন্তু সেই যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটার থেকে
কবির যে সোনালী রোদ হয়ে যাওয়ার বাসনা, দক্ষিণা বাতাস হয়ে যাওয়ার বাসনা, যেখানে সে কাঁটা তারটাকে উপড়ে ফেলতে চায়, উল্টো দিক থেকে দেখলে একটা একতার কবিতা, এক করে ফেলার কবিতা সেইটা। এর পরের যে কবিতা পড়ব সেটি হচ্ছে এক টুকরো বহতা নদী। নদীর কথা ভাবতে বসলে আমি জল হয়ে যাই, ছল ছল ছলাৎ ছলাৎ এক টুকরো বহতা নদী। নদীর শব্দের সাথে মিশে যায় আমার দুঃখ, দরিয়ার গান। জীবনের চড়াই উচ্চাই পেরিয়ে ধেয়ে চলে সাগরের দিকে। চারিদিক আবঝা হয়ে আসে, আমার সব নোনা জল মিশে যেতে থাকে সাগরের জলে নীরবে। একটা জীবনের কবিতা, ওই যে বারবার বলেছি যে একটা জীবনের যে এগিয়ে চলার কথা, এগিয়ে চলার যে ছন্দ, নদীর মধ্যে দিয়ে জীবনের যে এগিয়ে চলার ছন্দ, এবং নদী একটা সময় গিয়ে শেষ হয়ে যায় সাগরে, সাগর সঙ্গমে গিয়ে শেষ হয়ে যায়। সেখানে সে বলছে যে আমার সমস্ত দুঃখকে আমি, দুঃখ আমার এই চলাচল জলের সঙ্গে যখনই আমার নদীর কথা ভাবতে বসলে আমি নিজেই একটা নদী হয়ে যাই, এবং সেই নদীতে আমার মিশে যায় সমস্ত দুঃখগুলো। সমস্ত দুঃখগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দিই, সে ভাসতে ভাসতে চলে যায় আমাকে ছেড়ে আরো দূরে, সঙ্গমে সাগরে গিয়ে মেশে। চোখের জল যখন আবঝা হয়ে যায় তখন আমার এই যে সমস্ত নোনা জল আরেকটা নোনা জলে মিশে যায়। আমার চোখের যে নোনা জল, সেই নোনা জলটা আরেকটি নোনা জলে, আরো বৃহৎ নোনা জলে, আরো অনেক বড় দুঃখ, অনেকের দুঃখের মাঝে গিয়ে আমার দুঃখটাও সেখানে যায়। মানুষের দুঃখের তো শেষ নেই, দুঃখের তো কোনো মাপকাঠি নেই। আমাদের মতো মানুষের জীবনে দুঃখটাই তো সাগরের মতো, সুখটা হয়তো নদী বা পুকুরের মতো। তো নীরবে আমার সেই দুঃখকে আমি ভাসিয়ে দিচ্ছি, নীরবে আমার যন্ত্রণাগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি সাগরের জলে। কাউকে জানতে দিচ্ছি না, কাউকে বলছি না, কেউ বুঝতে পারছে না যে আমার দুঃখকে আমি আরো বৃহত্তর দুঃখের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই কবিতাটা খুব সুন্দরভাবে এসছে। প্রথম দিকে যে চারটে লাইন সেটাও খুব সুন্দর, এরপরে কবিতা অন্যদিকেও বাঁক নিতে পারত। নদীর কথা ভাবতে বসলে আমি জল হয়ে যাই, ছল ছল ছলাৎ ছলাৎ এক টুকরো বহতা নদী। খুব সুন্দর কবিতার মধ্যে একটা মজা হয়, এই চারটে লাইন ছেড়ে দিয়ে পাঁচজনকে দিয়ে দিন, এই চারটে লাইন দিয়ে বলুন পরের লাইন লিখতে। আমার দৃঢ় বিশ্বাস পরের পাঁচজনই আলাদা আলাদা কথা লিখবেন। কবিতার এখানেই মজা, একটা রেস থেকে আরেকটা রেসে কে কিভাবে নিচ্ছেন, সে তার এটাকে কোথায় এগিয়ে নিয়ে যাবেন। সোমা তারপর বলেছেন যে নদীর সব, এবার ও দুঃখকে মেশাতে শুয়ে এসছে। খুব সুন্দরভাবে একটা কবিতাটা পড়তে পড়তে একটা কল্পনাও যেন চোখের সামনে আসছে। এই 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 যে এই জায়গাটা খুব সুন্দর, চারিদিক আবজা হয়ে আসে, আমার সব নোনা জল মিশে যায়, যেতে থাকে সাগরের জলে। এটা থেমে যেতে পারতো, তারপর একটা শব্দ জুড়েছে নীরবে। এই যে নীরবে শব্দটা জুড়লো, এই নীরবে শব্দটা জোড়ার মধ্যে দিয়ে আরেকটু অন্যরকম হয়ে গেল কবিতাটা। এখানেই কবিতার মজা, এইখানে প্রত্যেকটা শব্দে এক একটা মোচড় লুকিয়ে থাকে। এইগুলোকেই ধরতে হয়, এইগুলোকেই শিখতে হয়। যে নীরবে মানে আমি কাউকে দেখালাম না সঙ্গোপনে, আমার দুঃখের কথা আমি কাউকে জানালাম না। অনেক লোক আছে দুঃখ বিলাসী, সারা জীবন খালি কেঁদে বেড়ায়, সবার কোনোদিন ভালোবাসি মুখ থেকে বেরোয় না। সেই জায়গাটা নয়। অর্থাৎ আমি খুব বেশি আমার বাড়িয়ে দুঃখ দেখাচ্ছি না, কিন্তু আমি নীরবে সত্যি আমার যন্ত্রণা আছে, সেটাকে আমি ধীরে ধীরে আরো বৃহত্তর দুঃখে মিশে দিচ্ছি। আমার যখন দুঃখ লাগে তখন মনে হয় আমার থেকে অনেক বেশি দুঃখী মানুষ এই পৃথিবীতে আছে, তার থেকে তো আমি ভালো আছি। ঠিক এরকম একটা কনসেপ্ট থেকে সমারও মনে হয়েছে যে আমার এই দুঃখগুলো আরো বৃহত্তর দুঃখে মিশিয়ে দিলে তাহলে বোধহয় পরিত্রাণ পাওয়া যেতে পারে, এই দুঃখ দুঃখ অনুভব থেকে বেরিয়ে আসা যেতে পারে। খুব সুন্দর কবিতা এবং একটা মেসেজও আছে এই কবিতাটার মধ্যে। আমি পরবর্তী যে কবিতাটা পড়ব সেই কবিতাটি হচ্ছে
পল্লবিত শিরায় শিরায়। অনাবশ্যক বৃষ্টি বিন্দুগুলি ভিজিয়ে দিচ্ছে মাঠ ঘাট নিকোনো উঠোন। কার্তিক মাসের শেষে এমন শ্রাবণ ঘন সন্ধ্যা দেখিনি কখনো। হেমন্ত বিকেলের খোলা খামে যে অক্ষর বৃত্তের প্রবাহ তাড়া করে বারংবার, সোনালী দিনের উচ্ছলতায় যে চপলতা মায়াবী মনে ছায়া ফেলেছিল, সেই স্মৃতি মেদুরতা পল্লবিত আজ শিরায় শিরায়। অনাবশ্যক এই বৃষ্টি ধারায় মনে হয় প্রকৃতির কোলে মাথা রেখে গেয়ে উঠি আজ শ্রাবণের পূর্ণিমাতে। এটাও একটা অনুভবের কথা বলেছেন। প্রয়োজনহীন একটা বৃষ্টি বা অকাল বৃষ্টি, সেটা যেমন মাঠ ঘাট নিকোনো উঠোন ভিজিয়ে দিচ্ছে। এই মাঠ ঘাট নিকোনো উঠোন, এটার অন্তরালে অন্য কথা আছে। আমার মনে হয়েছে এত সোজা সাপটা কি কবিতাটা, এত সোজা, বা এর পেছনে অন্য কোনো মানে তৈরি হয়ে গেছে। এই নিকোনো উঠোন সংসারের কথা, ভালোবাসার কথা, প্রেমের কথা, সুন্দর শাশ্বতার একটা প্রতীক। মাঠ ঘাট আরো উদার ভাবে, ঘাট মানে জল আনার জীবনের একটা কথা। কার্তিক মাসের শেষে এমন শ্রাবণ ঘন সন্ধ্যা, একটা অকাল বৃষ্টি হঠাৎ করে চলে এসছে কোত্থেকে। এটা কোনো প্রেম, হঠাৎ ভালো লাগা, দুম করে একটা কিছু ভালো গন্ধ পাওয়া, দুম করে একটা সুন্দর কিছু দেখা, সুন্দর কিছু মুহূর্তের কথা মনে পড়া। হেমন্ত বিকেলের খোলা খাম, খুব সুন্দর। হেমন্ত বিকেলের খোলা খামে সে ও যে অক্ষর বৃত্তের প্রভাব, এইখানে একটা টুইস্ট আছে। হেমন্তর বিকেলের খোলা খামে যে অক্ষর বৃত্তের প্রবাহ, অর্থাৎ এখানে একটি তাড়া করে বাংলাটা একটা চিঠির কথা আছে, একটা চিঠি বা একটা সংকেতের কথা আছে যা তাকে তাড়া করেছে সারা সব সময়। সোনালী দিনের উচ্ছলতায় যে চপলতা মায়াবী মনে ছায়া ফেলেছিল, স্মৃতি মেদুরতা। পুরোনো দিকে একটু পেছন দিকে তাকালাম, সেইটা আজও আমার শিরায় শিরায় আছে। এবং আজকের এই বৃষ্টি ঘন, এই অকাল বর্ষণে আমার সে কথাই মনে পড়ছে, আমার তার কথাই মনে পড়ছে। সেই অকাল বর্ষণে সেই সংকেত, যে সংকেত আমাকে কোনো সময় উত্তেজিত করেছিল, যে সংকেত কোনো সময় আমার জীবনে সুখের প্রবাহ এনেছিল, সেই অনুভূতিটা আজ এই অকাল বর্ষণে ফিরে পাচ্ছি। আর তখনই মনে হচ্ছে যেন এই প্রকৃতির কোলে, এই মাঠ ঘাট, এই যে আবার প্রকৃতিতে ফিরে এলো শেষ লাইনে ফিরে এসে আজ শ্রাবণের পূর্ণিমাতে। পূর্ণিমা মানে পূর্ণতা, পূর্ণতার সিম্বল, একটা শান্ত সুন্দর জ্যোৎস্না, যেখানে যেটা একটা মানে কি বলা যায়, মধুচন্দ্রিমার মতো যে একটা যেন যে ভাবটা থাকে না, একটা পূর্ণিমা। সেই পূর্ণিমাতেই মনে হচ্ছে শ্রাবণ, বৃষ্টি পড়বে কিন্তু তাতেও পূর্ণিমা। মেঘ হয়তো সরে যাবে, শ্রাবণ মাসের পূর্ণিমাতে হয়তো সেদিন বৃষ্টি হবে না, মেঘমুক্ত থাকবে আকাশ। সে একটা গানের কলি সেখানে এসছে। এখানে যেটা বলার সেটা হচ্ছে যে শেষ যে জায়গাটাই করেছে সেটা হচ্ছে কবিতা থেকে, কবিতার অনুভূতি, তার ভালো লাগা, সেটা কবি গানের একটি লাইনে, গানের একটি কলিতে। সত্যি তো আমরা অনেক সময়, এটা তো আমার খুবই হয়, মানে ভালো লাগলে, কোনো জিনিস ভালো লাগলে মনের মধ্যে কিছু গান বেজে ওঠে। যদিও আমি গান গাইতে পারি না, কিন্তু ওই বাথরুম সিঙ্গার হিসেবে গিয়ে উঠতেই পারি, সেইভাবে গাই। এবং কোনোদিন সারাদিন ধরে ওই একটা কলি, 2 লাইন কি 4 লাইন, সেটা বারবার বারবার আমার ফিরে আসে। অর্থাৎ কোনো একটা অনুভূতি, সে অনুভূতিটা আমার ওই গানটার জন্ম দিচ্ছে খুব সুন্দরভাবে। আমারও এটা হয়, এটা 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 একদম ঘটনা। সেই 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 অনুভূতি সমারও হয়, কিন্তু সমাজটাকে এক্সপ্রেস করেছে, এটাই কবিতা, সেটাকে খুব সুন্দরভাবে এক্সপ্রেস করেছে আপনাদের সামনে। পল্লবিত শিরায় শিরায় এই কবিতাটির নাম। আস্তে আস্তে আমরা প্রায় শেষ দিকে চলে আসছি।
আমি একটি কবিতা পড়ছি ওর। যে আলোকে ও চ্যালেঞ্জ করেছিল, প্রথম কবিতায় আমি দেখিয়েছিলাম যে কবি আলোকে চ্যালেঞ্জ করছে, এখানে আলোর প্রয়োজনীয়তা সেটাও কবি অনুভব করে। সেই কবিতাও একটা পড়ি। কবিতার নাম শালক সংশ্লেষ। সবই তো ছিল ভরপুর, হৃদয় উদ্বেলিত হতো কানায় কানায়, সব উপস্থিতির মাঝে প্রয়োজনীয় ছিলে তুমি, নিজস্ব সব উপকরণ প্রস্তুত, কিন্তু আলো তো পড়তেই হবে, আলো না হলে শালক সংশ্লেষ হবে না। খুব স্মার্ট ছোট্ট কথা। সবকিছু আমার আছে, কিন্তু কোথাও সেই এক্স ফ্যাক্টরটা দরকার, যেটা না হলে গাছ তার খাদ্য তৈরি করতে পারবে না। ক্লোরোফিল আছে, জল আছে, সবুজ পাতা আছে, কিন্তু আলো যদি না থাকে সালোক সংশ্লেষ কি করে হবে? তাহলে উদ্ভিদ যদি না বাঁচে তাহলে কেউই বাঁচবে না। সবই তো ছিল, হৃদয় উদ্বেলিত, মানে এইবার গাছের সাথে সালোক সংশ্লেষের সাথে নিজেদের জীবনের কথা সেটাকে নিয়ে এসে আলো যে কত গুরুত্বপূর্ণ, আলো ছাড়া যে কিছুই হবে না, অর্থাৎ এটা একটা এক্স ফ্যাক্টর জীবন। এই আলোটাকে আপনি প্রেম ধরতে পারেন, ভালোবাসা ধরতে পারেন, সবকিছুই ধরতে পারেন। আপনার মতো করে এই কবিতাটাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন। সেই জন্য এই কবিতাটা আমি রেখেছি। আরো একটি কবিতা আমি পড়ব। নাম তার ঢলেশ্বরী। সেই নদীর কথা। গুটি গুটি পায়ে নদীর কাছে আমি বসি পাড় ছুঁয়ে, নদী আমার সব ব্যথা ভুলিয়ে দেয় মায়ের মতো। যত দূর চোখ যায় দেখি আদিগন্ধ নিস্তব্ধ বনভূমি, শুধু তীর তীর করে বয়ে চলেছে ধলেশ্বরী, ধলেশ্বরী নদী। ধলেশ্বরীর আজ দুকুল ছাপিয়ে প্লাবন, সে দোলা শুধুই আমার মনে। দেখুন, একটা ছবি আপনার কাছে তৈরি হয়ে যাবে যে আমি নদীর কাছে এসে বসলাম, সেই নদী আমাকে সমস্ত ব্যথা, ওই যে বহমানতা নদীর সমস্ত কিছু উপেক্ষা করে যদি একটা কোনো চড়ও গজায় সেটাকে পাশ কাটিয়ে দুপাশ দিয়ে বদ্বীপ তৈরি করে নদীর যে এগিয়ে যাওয়া সাগরের দিকে, তার টার্গেটের দিকে এগিয়ে যাওয়া, সেই নদী আমাকে শেখায় কিভাবে চলতে হয়। এবং তার মধ্যে দিয়েই আমি, ঠিক আমার মা যেমন ভাবে আমাকে শেখায় যে সমস্ত দুঃখকে জয় করে কিভাবে চলতে হয়, কিভাবে সকলকে হাসি মুখে মানিয়ে নিতে হয় নিজের দুঃখ রেখে, কিভাবে নিজের জন্য এক কোনা ভাত না রেখেও সমস্ত ভাত অতিরিক্ত ভাবে অন্যের উদর ভর্তিতে স্বচ্ছন্দে হাসি মুখে বেড়ে দেওয়া যায়। এই যে যন্ত্রণা, এই যে দুঃখ, দুঃখের মধ্যেও যে জয় করে নিয়ে যে সুখের অনুভবতা, সেইটাকে নিয়ে সেই নদী তখন মা হয়ে যাচ্ছে তার কাছে। চারিদিকে নিস্তব্ধ বনভূমি, আর তীর তীর করে ধলেশ্বরী চলেছে। ধলেশ্বরীর আজ দুকুল ছাপিয়ে প্লাবন, সে প্রচুর বেগে এগিয়ে যাচ্ছে, সমস্ত বাধাকে সে চূর্ণ বিচূর্ণ করে, পরাজিত করে সে এগিয়ে যাচ্ছে তার নির্দিষ্ট লক্ষ্যে। ঠিক তার সেই সমান অনুরণন আমার মনের মধ্যে। সে দোলা শুধুই আমার মনে। খুব সুন্দরভাবে যে সেই ঢেউয়ের যে দোলা, সেই যে এগিয়ে যাওয়ার যে গতি, সেই গতিটা মায়ের মতো তার মনে, নিজের মনে উত্তরাধিকারের মতো সঞ্চিত হচ্ছে, এই সঞ্চারিত হচ্ছে, প্রবাহিত হচ্ছে। এইটাই খুব সুন্দর একটি কবিতা। আমি সর্বশেষ যে কবিতাটি পড়ব, কোনো এক ঐচ্ছিক ভোর। একবার দেখে নিই আরো কারা কারা এলেন আমাদের এই অনুষ্ঠানে।
অনেক বড় কবিরাই আছেন, আমি কারোর নাম করছি না। যাদের আপনারা দেখছেন তারা আপনারা সকলেই আমার ভালোবাসা নেবেন, শ্রদ্ধা জানবেন আমার কাছ থেকে। যে সোমার যে কবিতাটি পড়ব, কোন এক ঐচ্ছিক ভোর। ফিনিক্স পাখি ডিমে তা দিতে দিতেই রাত গড়িয়ে ভোর। এভাবেই স্বপ্নেরা ভেঙে যায়, আর শরীর পায় না। রোজ মোবাইলের অ্যালার্ম টোনটা জানান দেয় দিন যাপনের শুরু। তীব্র অনীহায় জড়তা কাটিয়ে শুরু হয় যাপন কর্ম। চোখেতে জমতে থাকে মেঘ, উড়ে যায় গান কবিতা। ক্ষীণ আশা জাগে মনে, হয়তো শীত ঘুম ছেড়ে উঠে আসবে কোনো এক ঐচ্ছিক ভোর। সেদিন দুরন্ত ডানা মেলে দেব নীল আকাশে। সমস্ত মেয়েদের মনেই বুকের ভেতরই বোধহয় এই ধরনের একটা স্বপ্ন থাকে। আসলে আমরা পুরুষরা, আমরা যে সমাজ যে খোলসটা তৈরি করেছি, সেই সমাজের সেই খোলসটার মধ্যে কোথাও অলিন্দে অলিন্দে রন্ধে রন্ধে মহিলাদের পিছিয়ে দেওয়া, মহিলাদের আটকে দেওয়া, তাদের সুখের খবর না নেওয়ার তার একটা অভিসন্ধি লুকিয়ে আছে। ঠিক সেই জায়গা থেকে যখন বিদ্রোহ করে ওঠে মন, সেই জায়গা থেকে যখন কেঁদে ওঠে মন, তখনই এই ধরনের কবিতা বেরিয়ে আসে। এটা শুধু সমান নিজের জীবনের কথা নয়, এটা সমস্ত মেয়েদের তাদের তাদের একা মানে একাত্মবোধের কবিতা, এবং চূড়ান্ত একটা আশাবাদেরও কবিতা, একটা ইচ্ছে পূরণের স্বপ্ন এখানে আছে। রোজকার যে একঘেয়ে জীবন, এবং এটা সবই নয়, সোমাকে জানিয়ে রাখতে চাই, আমরা যারা পুরুষরা পুণ্যবৃত্তির কাজে আছি আমাদেরও একই কথা মনে হয় গো। আমাদেরও মনে হয় 10টা বাজলেই 10টা সাইরেন বাজলো, অফিসে দৌড়তে হবে, আবার 10টা 5টা করে ক্লান্ত হয়ে ফিরতে হবে, রোজ মনোটোনাস এক কাজ। তোমাদেরও হয়তো অনেকের বাড়িতে এক কাজ মনে হয়। আমরা পুরুষরাও কিন্তু এর বাইরে নই। আমরাও, তোমরাও যেমন শোষিত, তেমনি পুরুষরাও কিন্তু আমরা শোষিত। একটা সময় গিয়ে আর ভালো লাগে না, একটা অ্যালার্ম কল আর ইচ্ছে করে না। একটা রোজ ছেলে মেয়ে মর্নিং স্কুলে যায়, আর সকাল ভোর 5টায় যখন অ্যালার্মটা বাজে, সেটা মোবাইলেই হোক বা অ্যালার্ম ক্লকেই হোক, তখন মনে হয় যে কেউ যেন, কারোর যেন ঘুমটা না ভাঙে, আজ কাউকে যেতে হবে না স্কুলে, আর ভাল লাগছে না গিয়ে। এই রোজকার প্রত্যেকই যন্ত্রণা সকলের আছে, সবার আছে। তাই এই কবিতাটা শুধু নারীদের কবিতা নয়, এই কবিতাটা আসলে সকলের কথা। এই রোজ অ্যালার্ম কলের যে গল্প, তারপরে দিন যাপনে তীব্র অনীহার মধ্যে দিয়ে যে দিন যাপনের শুরু। আজকে শরীরটা ভালো লাগছে, আজকে মুডটা অন্যরকম, আজকে একটু বৃষ্টি পড়ছে, আজকে একটু যদি অন্য কিছু করা যায়, আজ কিছুই না, বাড়িতে থাকবো, বৃষ্টি পড়ছে, একটু খিচুড়ি খাবো, উপায় নেই, অফিস ডাকছে, যেতে হবে, বগলেস বাঁধা আছে যে যেতেই হবে। ছাতা মাথায়, ভিজতে ভিজতে রাগে গজগজ করতে করতে হারিয়ে যাবে, সত্যিই হারিয়ে যাবে গান, হারিয়ে যাবে কবিতা, হারিয়ে যায়ও, অসংখ্য মানুষের হারিয়ে যায়। আমরা কিছু টাইপের লোক আছি যারা এর মধ্যে দিয়েও এগিয়ে চলতে ভালোবাসি, এর মধ্যে দিয়েও তখন মনে হয় যে এটাকে নিয়েই একটা কবিতা লিখি, এই যন্ত্রণাটাকে নিয়েই একটা কবিতা লিখি। কারণ যন্ত্রণার মধ্যে দিয়ে সৃষ্টি হয়, এই যন্ত্রণাগুলোর মধ্যে দিয়ে রোজ একঘেয়েমি কাটাতে কাটাতে আমাদেরও সেইভাবেই জন্ম হয়। কিন্তু ও যেটা খুব সুন্দরভাবে বলেছে ফিনিক্স পাখির কথা, এবং প্রথম লাইনের যে দুটো লাইন খুব সুন্দর শেষ দিকে, যে এভাবেই স্বপ্নেরা ভেঙে যায়, আর শরীর পায় না। স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে, ভঙ্গুর স্বপ্নগুলো, তারা আর গড়ে ওঠে না, যে যার মতো ছিটকে যায়, বাতাসে চলে যায়। খুব সুন্দর লাইন এটা। এবং শেষ দিকে এসে যেটা বলছে যে সকলকেই বোধহয় এই ইচ্ছাগুলোকে ফিনিক্স পাখির মতনই হতে হবে, আগুনের ছাই থেকে আবার বেঁচে উঠতে হবে, ডানা মেলতে হবে, সেইটাই। এবং ঐচ্ছিক ভোর, নিজের ইচ্ছে মতো একটা ভোর আসবে, ঐচ্ছিক ভোর, আমাকে জোর করে নামিয়ে আনা ভোর নয়, একটা আমার ইচ্ছে মতো একটা ভোর আসবে, আমার ইচ্ছে মতো একটা সকাল আসবে। তো বিপ্লবের কথা, এর মধ্যে যেন বিপ্লবের কথা লুকিয়ে আছে। আমার আমার নিজের নিজের মধ্যে একটা বৈপ্লবিক সকাল আমার নিজের মতো করে আসবে, যে সকালটা শুধু আমার মতো হবে। একটা চূড়ান্ত আশাবাদের কবিতা। যেদিন দুরন্ত ডানা মেলে দেব নীল আকাশে, অনন্ত আকাশে উড়ে যাওয়ার, ইনফিনিটির দিকে যাওয়ার যে যাত্রা, সেই যাত্রা সময় সম্পূর্ণ হোক, সত্যিই একদিন পাখির ডানার মতো উড়ে যাক ইনফিনিটির দিকে, ওর সমস্ত ইচ্ছে পূর্ণ হোক, এবং তার সাথে সাথে আমাদের উপহার দিক এরকম আরো কবিতা, কবিতা যাপনে থাকুক আরো ভালোভাবে, আরো সুন্দরভাবে, নানা সমস্ত কাজের মধ্যে দিয়ে
কবিতা যাপনে কবি এগিয়ে চলুক এবং আপনাদের ভালোবাসায় এই অনুষ্ঠানও এগিয়ে চলুক। আগামী দিন আবার হাজির হব অন্য কোনো কবির কবিতার ডালি নিয়ে, আমার অনুভবে চেনা কবির ভালো লাগা কবিতা। কেমন লাগছে একটু কমেন্টস করবেন। আমার এই দুঃসাহস, আমার এই স্পর্ধা, যাই বলতে পারেন, কিন্তু আমি এখানে খুব সৎভাবে যেটা বলি, বারবার বলি, এটা আমার নিজস্ব অনুভূতি, আপনার সঙ্গে আমার নাও মিলতে পারে। এই সমস্ত কবিতাগুলো নির্বাচনটাও আমার, অনুষ্ঠানটা দায়টাও আমার। আমি শুধু এই অনুষ্ঠানটা করছি এই জন্যেই যে কবিতা থেকে মানুষ দূরে থাকছেন, যদি এর মধ্যে দিয়ে কিছু মানুষ কবিতা পড়েন, কবিতার কাছে আসেন, তাহলেই আমার 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 কাজ হয়ে যাবে। আর আরেকটি হচ্ছে যে আমরা কবিরা এখন, আমার একটা নিজস্ব অভিজ্ঞতা যে অন্যের কবিতা পড়ি না, নিজেরটুকু হয়ে গেলে আমি বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানে যার জন্য যাওয়া বন্ধ করে দিয়েছি, আমরা যাই না। আমি দেখেছি যে সবাই এসেই তাড়া দেয় আমাকে ছেড়ে দিন, সবাই বক্স আর্টিস্ট, বড় বড় হলে অনুষ্ঠান হচ্ছে, নিজের কবিতাটা পড়া হয়ে গেল, যখন আমি আর নিজের কবিতাটা পড়ছেন, বাকিরা গল্প করছে, এই ওর কথা বলছে, কে মোবাইলে সার্ফিং করছেন, তিনি ভাবছেন তাকে কখন ডাকবেন, তিনি তার কবিতাটা বলবেন, আর সবাই অভ্যস্ততা হয়ে গেছে বা বলার জন্য, হাততালি দেওয়ার জন্য। যেমন কবিতা ফেসবুকে পোস্ট করলে প্রচুর লাইক, প্রচুর কমেন্টস আসে, আমার 200 কমেন্টস এসছে, আমার 250 কমেন্টস এসছে, ঠিক তেমনি ভাবে এই সাহিত্য সভাগুলোও ঠিক এইভাবেই চলে। সেখানে আদতেও কিছু হয় বলে যতটা হওয়া উচিত ততটা হয় না। তাই এখানে আমি এক একটি কবি, প্রথম ভেবেছিলাম একদিনের বিভিন্ন কবিরা, আমি এরকম ভাবে তারপরে চেঞ্জ করে এক একজন কবির বেশ কিছু কবিতা, যেটা অন্যান্য কবিদের মধ্যে একটা যায়, যে ধারণা তৈরি হয় যে সোমা মুখোপাধ্যায় বা শান্তনু ভট্টাচার্য বা রীতা মিত্র বা অজয় দেবনাথ, তারা কি লিখছেন, কতটা লিখছেন, 8টা-10টা কবিতার মধ্যে দিয়ে একটা ধারণা তো তৈরি হয়। সেই ধারণাটা তৈরি করার চেষ্টা করছি, কবিতার জয়যাত্রা হোক, এটাকেই আমি বলছি, এটাই কবিতার জয়যাত্রা। ইতিমধ্যে অনেকে ভালোবেসেছেন, আজকে অনেকে আসেন যারা নতুন দেখছেন, তারা হয়তো সোমার টানে দেখছেন, তাদের আমি বলবো যে একটু শেয়ার করে দিন এবং আরো কবিতা পাঠান, নিজেরা উৎসাহী হয়ে বলুন না। সবসময় যে আমাকেই বলতে হবে ফোন করে, নিজেরা উৎসাহিত হয়ে বলুন, সমস্ত ভেঙে দিয়ে যে ভাই আমার কবিতা পড়বে, আমি তোমায় গোটা 20টা কবিতা পড়ে, আমার তো আরো বই হয়নি বা আমার বই নেই, আমি তোমায় 20টা কবিতা পাঠাচ্ছি, ভাই তুমি একটু আমার কবিতা পড়বে, একটু বলুন না। আমার বুকটা গর্বে ভরে যাবে, আমার বুকটা আনন্দে ভরে যাবে, কারণ কোনো ভ্যানিটি নিয়ে আমি আসিনি এই প্রোগ্রাম করতে। আমি চাই কবি এবং কবিতা সেটা এগিয়ে চলুক। আগামী দিন নিশ্চয়ই দেখা হবে। আমি আগামী দিন সম্ভবত যা শিডিউল আমার এবারে আছে, সোনালীর কবিতা নিয়ে আসবো। আগের দিন আমি নোটিফিকেশন দিয়ে দেবো যে কার কবিতা নিয়ে, কেননা আমি আগেও বলেছি আমি কোভিড নিয়ে খুব আবার ব্যস্ত হয়ে গেছি, তো সুতরাং কার কবিতা, শুধু তো আমার এখানে 9টায় টাইম দেওয়াটা ব্যাপার নয়, তার আগে একটা দীর্ঘ প্রস্তুতি লাগে, সেটা নিশ্চয়ই যারা অনুষ্ঠান দেখছেন তারা বুঝতে পারছেন, সেই দীর্ঘ প্রস্তুতিটার একটা সময় বার করতে হয় আমায়। তো সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আবার নিশ্চয়ই চেষ্টা করব, আগামী সোমবার আমার যে ঘোষণা করা আছে, সোম এবং শুক্রবার রাত 9টায় চেনা কবির ভালো লাগা অনুষ্ঠান, আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে থাকবেন। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের সাহচর্য, আপনাদের বন্ধুত্ব, সক্রিয় সহযোগিতার মধ্যে দিয়ে আসলে কবিতার জয়গান এগিয়ে চলুক। ততক্ষণ ভালো থাকবেন, সুখে থাকবেন, কবিতা যাপনে থাকবেন। শুভরাত্রি।